সফটওয়্যারটা আমরা ওপেন করলাম। এই সফটওয়্যারটার মধ্যে তিনটা অংশ আছে, একটু খেয়াল করে দেখেন। একদম বাঁ পাশে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে টুলবার। একদম বাঁ পাশে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে টুলবার, অর্থাৎ আমরা এই টুলবারগুলো নিয়ে কাজ করব। এই টুলবারগুলো নিয়েই কাজ করব। এর উপরে যে অংশটা আছে সেটার নাম হচ্ছে মেনু বার। এই মেনু বারের মধ্যে আমরা আরও কিছু সাব মেনু পাবো, অর্থাৎ প্রত্যেকটা ফাইলের মধ্যে ক্লিক করলে দেখেন অনেকগুলো অংশ বেরোচ্ছে। এরপরের যে অংশটা আছে সেটার মধ্যে যদি ক্লিক করি সেটার মধ্যে আরও কিছু অংশ বেরোচ্ছে। একটু মাউস ক্লিকটা এখন না করি, দয়া করে। অংশগুলো বেরোচ্ছে। এরপর হচ্ছে অবজেক্টগুলো আছে, অবজেক্টের মধ্যে কিছু অংশ আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যখন যেটা কাজ প্রয়োজন হবে সেটা থেকে আমরা ইউজ করব। কিন্তু আমরা এখন যেটা জানতেছি সেটা হচ্ছে যে এইখানে এই জিনিসগুলো পাওয়া যায়। ক্লিয়ার? এই পাশে যে অংশগুলো দেখতেছেন এটার নাম হচ্ছে প্লেট। এই পাশে যে অংশগুলো দেখতেছেন সেটার নাম হচ্ছে প্লেট। ঠিক আছে? আমি ইচ্ছে করলে প্রত্যেকটা প্লেটকে ধরে ধরে এরকম ডিলিট করে দিতে পারবো। ইচ্ছে করলে প্রত্যেকটা প্লেটকে ধরে ধরে আমি ইচ্ছে করলে এভাবে ডিলিট করে দিতে পারবো। আমার প্রয়োজন অনুযায়ী যেই সব প্লেটগুলো দরকার সেই প্লেটগুলো আমি ইচ্ছে করলে এখানে অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিভাবে অ্যাড করবেন সেটা একটু দেখেন। সেটা হচ্ছে আমার যদি এখানে প্লেটগুলি প্রয়োজন হয়, আর প্লেটটার কাজটা কি সেটা একটু দেখি। প্লেটটার কাজটা কি সেটা একটু দেখি। সেটা হচ্ছে এই যে টুলসগুলো আছে, টুলসের ডিটেলস পাবো হচ্ছে আমি প্লেটে। টুলসের ডিটেলস পাবো হচ্ছে প্লেটে। এটা ছোট্ট একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে লেখা আছে টি, শুধু টি, টিতে হচ্ছে টেক্সট, তাই না? মোটামুটি সবাই জানি। কিন্তু এটার যদি আপনার ডিটেলস যদি চান সেক্ষেত্রে হচ্ছে পাবেন হচ্ছে টাইপ। এই উইন্ডোজের মধ্যে টাইপে যাবেন, টাইপে থেকে আপনি ক্যারেক্টারে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনাকে টুলসের টোটাল যে অংশটা সেটা আপনার এখানে চলে আসতেছে। টোটাল যা যা প্রয়োজন আছে সব কিছু এখানে চলে আসবে। ক্লিয়ার? সো এই যে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে এই বাম পাশের যে অংশটা আছে সেটা হচ্ছে টুলবার। ডান পাশের যে অংশগুলি থাকে সেটার নাম হচ্ছে প্লেট বার। আর প্লেট আর টুলসের মধ্যে পার্থক্য হচ্ছে টুলসের ডিটেলস হচ্ছে আপনার প্লেটে থাকে। প্লেটের টুলসের ডিটেলস পাবো হচ্ছে প্লেটে, অথবা এনহ্যান্স বলতে পারেন, ঠিক আছে, সাহায্যকারী হাত বলতে পারেন। যা যা প্রয়োজন আমি এখান থেকে ইচ্ছা করলে ইউজ করতে পারি। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ইচ্ছে করলে আমি আমার প্লেটগুলোকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবো। নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবো। দেখেন এইখানে যে মেনু বারটা আছে, মেনু বারটা ঠিক উপরে একটা অংশ পাবেন, এটার মধ্যে নর্মালি থাকে এসেনশিয়াল। নর্মালি এসেনশিয়াল কথাটা দেওয়া থাকে। আসলে এসেনশিয়াল জিনিসটা কি সেটা একটু জানা দরকার। সেটা হচ্ছে আমি আমার ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমি যেই প্লেটগুলো নিয়ে কাজ করব, যেই প্লেটগুলো নিয়ে কাজ করবো ইচ্ছে করলে ওগুলো আমি আমার মতো করে সেট করে রাখতে পারি এখানে। যেমন আমার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে এই প্লেটটা এখানে অ্যাড করলাম। দেখেন আমি অ্যাড কীভাবে করতেছি, একদম বাম পাশে নিয়ে ড্র্যাগ করবেন, হালকা নীল একটা কালার আসবে, আমি ছেড়ে দিলাম, এটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে আমি অ্যাড করলাম এই সিস্টেমটার নাম হচ্ছে ডকিং। আমি যে অ্যাড করলাম এই সিস্টেমটার নাম হচ্ছে ডকিং। বুঝতে পারছি? হ্যাঁ, ডকিং, ডিওসি। এই যে দেখেন এখানে ক্লিক করেন, এই যে দেখেন ডিওসি কে, ডক আইএনজি, ডকিং। এই যে সিস্টেমটা আছে এটার নাম হচ্ছে ডকিং। আমি ইচ্ছা করলে এখান থেকে আমার যতগুলো প্লেট প্রয়োজন, যেমন ক্যারেক্টারের প্লেটটা প্রয়োজন, আমি সিলেক্ট করে এখান থেকে নিয়ে আমি অ্যাড করে দিতে পারবো। বুঝতে পারছি? এইভাবে আমি যতগুলো প্রয়োজন আছে সবগুলো আমি এখান থেকে অ্যাড করতে পারবো। অ্যাড করে এটা যেখানে করবেন, যে কাজটা করবেন, এই এসেনশিয়ালের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার মধ্যে নিউ ওয়ার্কস্পেসটা ইউজ করলাম, করে আপনার নামটা দিয়ে আপনি একটা ওয়ার্কস্পেস সেভ করেন। সাপোজ মনে করেন আমাদের বর্তমান ব্যাচ হচ্ছে জিডি 58, আমি দিয়ে জাস্ট ওকে করে দিলাম। এটা হচ্ছে আমার 58-এর এসেনশিয়াল আপনার ওয়ার্কস্পেস। এখন আপনাদের আগে যিনি এসে ক্লাস করতেছেন, আপনাদের আগে এসে যিনি আপনার কম্পিউটারটা ধরতেছেন, হয়তো বা উনি চেঞ্জ করে অটোমেশন একটা দিয়ে রাখছেন। এখন আপনি যদি এসে দেখেন যে এই অবস্থা, আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এসেই জাস্ট হচ্ছে জিডি 58-এ ক্লিক করেন, দেখেন আপনার অবস্থান চলে আসছে। বুঝতে পারছি? এভাবে আমি আমার ওয়ার্কস্পেসটা সেভ করতে পারবো। আর আপনাদেরকে ক্লাসের যে জ্ঞানটা আছে, রুটিনটা আছে, অর্থাৎ ক্লাসের যে শিডিউলটা আছে, কি করানো হবে কি করানো হবে না সেটার শিডিউলটা আগামীকালকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই ইন্টারফেস সম্পর্কে কার কি কোনো কোয়েশ্চেন আছে? অ্যাড করতে চান যে আপনি এটাকে রিসেট করতে চান, যে কিছু অ্যাড করে, সাপোজ মনে করেন আরও কিছু অ্যাড করলেন, কালারটা আমি নিয়ে আসলাম, কালার পিকারটা নিয়ে এখানে অ্যাড করে দিলাম এখানে। বুঝতে পারছি? এখানে অ্যাড করে দিয়ে আমি কি করতেছি, এটাকে রিসেট দিয়ে দিচ্ছি, এটাকে রিসেট করে দিচ্ছি। রিসেট করে দিলেই আপনার অ্যাড হয়ে যাবে। চলে গেছে। আমরা এটা সম্পর্কে কিছুই জানি না যে আসলে কি হচ্ছে, তাই তো? এরপর এটা আমরা এই কারণে দেখলাম যে প্লেটগুলো আমি সাজাতে পারতেছি আমার প্রয়োজন মতো, আমি
ইউজ করতে পারবো। কারণ সিস্টেমটা হচ্ছে না, কিছুই করতে হবে না, সফটওয়্যার সেভ টেপ কিছু দিতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যায়। বুঝতে পারছি? এটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। আমি যেটা করব, আমি যদি এখান থেকে কোনো কিছু বাদ দিতে চাই, একটু খেয়াল করেন, যারা মাউস ক্লিক করতেছে একটু খেয়াল করেন, আমি যদি এখান থেকে কোনো কিছু বাদ দিতে চাই, জাস্ট উপরে ধরে সবগুলো যদি বাদ দিতে চাই, উপরে ধরে ড্র্যাগ করেন, চলে যাবে। আপনি যদি আবার অ্যাড করতে চান, এখানে চান ডকিং করেন, চলে আসবে। এখান থেকে যদি সবগুলি বাদ দিয়ে আপনি যদি আবার নতুন কিছু অ্যাড করতে চান, সেটাও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যা ইচ্ছা তা অ্যাড করবেন। এটা হচ্ছে জিডি 85, এটার মধ্যে 58 এর মধ্যেই থাকবে। যা অ্যাড করলেন বা যা ডিলিট করলেন, এখান থেকে ডিলিট হচ্ছে, এখানেই অ্যাড হচ্ছে। আচ্ছা, এবার যাই হচ্ছে, এটা নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? এই যে এখানে আছে না, মনে করেন এখানে অনেকগুলো আছে, সেখান থেকে আপনি একটাকে ডিলিট করবেন, এখান থেকে মধ্যটিকে ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে বাইরে এনে ছেড়ে দেবেন, দেখেন ক্রস একটা অপশন আসবে, আপনি ক্লিক করবেন, চলে যাবে। আবার যদি এটাকে অ্যাড করতে চান, এখানে এটাকে ধরে যদি অ্যাড করতে চান, এখানে ধরেন, ধরে হালকা নিয়ে যান, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি? এভাবে আমি অ্যাড করতে পারি। শিওর হচ্ছে হাইড শো, এটার মধ্যে ক্লিক করবে হচ্ছে হাইড হয়ে যাবে, এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে শো হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু যাই, সামনের দিকে যাই, আমরা নিউ ওয়ার্কস্পেসটা সেভ মানে শুরু করব। ঠিক আছে, আমরা ওয়ার্কস্পেসটা দেখলাম, আমরা এই যে টুলস বারটা দেখলাম, আমরা মেনু সম্পর্কে জানলাম। ঠিক আছে, এ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা এই যে টুলস বারটা দেখতেছি, এই টুলস বারটা কিছু কিছু টুলসের মধ্যে একটু খেয়াল করে দেখেন যে অনেকগুলো টুলসের পাশে হালকা একটা সাদা রঙের অ্যারো আছে, খেয়াল করছেন? অনেকগুলো টুলসের মধ্যে, ম্যাক্সিমাম টুলসের মধ্যে আপনার সাদা একটা অ্যারো আছে কর্নারের মধ্যে। এমন যদি টুলস বারগুলি পাই, এরকম টুলসগুলি পাই, ধরতে হবে যে এর ভিতরে আরও কয়েকটা সাব টুল আছে। আপনি রাইট বাটন ক্লিক করেন, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করেন, দেখেন অনেকগুলো সাব টুল বেরিয়ে আসছে। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করবেন, যেটার মধ্যে আপনার সাদা অংশটা পাবেন, অ্যারোটা পাবেন কর্নারের মধ্যে, ওটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, আরও ভিতরে আরও বের হয়ে আসবে। বুঝতে পারছি? অর্থাৎ ওগুলো দিয়েও আমি কাজ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে নিউ একটা ডকুমেন্টস রেডি করি। আচ্ছা, এইটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ঠিক আছে, এই ইলাস্ট্রেটর ইন্টারফেসের মধ্যে আমি কাজ করব হচ্ছে এইখানে, আমার ওয়ার্কস্পেসটা হচ্ছে এইখানে, কিন্তু ওয়ার্কস্পেসটা তো নরমাল ওয়ার্কস্পেস, মানে এখানে তো আমি শুরু করতে পারতেছি না। এখানে আমাকে একটা ক্যানভাস বা আর্টবোর্ড আনতে হবে। ঠিক আছে, যেটার উপর আমি কাজটা করব, ওয়ার্কস্পেস যেটা আছে বলা হয়, যেটার উপর আমি কাজটা করব, সেটাকে আনতে হলে আমাকে যেটা করতে হবে, দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি যদি আপনার মাউসের কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এন্ড প্রেস করি, আমি যদি চাই যে এখানে একটা আর্টবোর্ড আনবো, আমি দুইটা ওয়েতে আনতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আমি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এন হচ্ছে শর্টকাট, এই কন্ট্রোল এন যদি ইউজ করি, তাহলে আমার আর্টবোর্ডের জন্য যে অংশটা আসবে, একটা পপ আপ আসবে। ঠিক আছে, ওইভাবে আমি ইচ্ছা করলে আনতে পারি। এক নাম্বার টু হচ্ছে এই ফাইলের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন নিউ নামে একটা অপশন আছে, এই নিউর মধ্যে ক্লিক করার পর আমাকে এই পপ আপটা শো করবে। এই পপ আপটা নিয়ে আমি এখন একটু কথা বলবো, একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই পপ আপটা সম্পর্কে যদি আপনি না বুঝেন, তাহলে আপনি অনেক কিছুই বুঝবেন না। একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে নেম। একটু দয়া করে এই একদম প্রথমে দেখেন লেখা আছে হচ্ছে নেম। সেখানে হচ্ছে আমি যে কাজটা করতেছি, আমার যে কাজটা হচ্ছে, সেই কাজটার নামটা আমি দিতে পারি। সাপোজ মনে করেন আপনি লগো তৈরি করতেছেন। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন, এখানে লগো নেম দিতে পারেন। কেন দিবেন? নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে এখানে কাজ করতেছেন, এই যে দেখেন এরকম একটা ফাইল থেকে যাবে। ঠিক আছে, আপনি যেখানে সেভ করতেছেন সেখানে লেখা থাকবে আনটাইটেল। এখন আপনি একটা কাজ করছেন, লগো তৈরি করছেন, লগো তৈরি করার পর আপনি লগোটা খুঁজতে হবে। যদি আপনি নাম দিয়ে তৈরি করেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন যে এই নামে আমি লগোটা করছি, এটা হচ্ছে ফাইল, তাই না? সো আমি ইজিলি ক্যাচ করতে পারবো। ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনি এইভাবে এখানে একটা নাম দিতে পারেন। যদি নাম না দেন, তাতেও কিছু যায় আসে না। ঠিক আছে, তাতেও কোনো প্রবলেম নেই, আপনি কাজ আপনার কাজের মতো করতে পারবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্টেই বলছি, আমরা ইলাস্ট্রেটরের কাজগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ করি। দেখেন ডেফিনিটভাবে প্রিন্ট নিয়ে রেখেছে, খেয়াল করছেন? পপ আপটার মধ্যে দেখেন ডেফিনিটভাবে প্রিন্টে আছে, যেহেতু আমার প্রিন্ট রিলেটেড কাজ করবো, সো ডেফিনিটভাবে প্রিন্টে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্টের ভিতরে আমি ইচ্ছা করলে অনেক অংশগুলো করতে পারবো, যেহেতু আমি ওয়েব নিয়ে এখানে কাজ করতেছি না, যেহেতু আমি ডিভাইস নিয়ে কাজ করতেছি না। ডিভাইস বুঝতে পারছি, মোবাইল, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, এগুলি নিয়ে আমি যেহেতু কাজ করতেছি না, ওয়েব রিলেটেড যেহেতু কাজ করতেছি না, আমি এটা ইউজ করব না। এরপর হচ্ছে ভিডিও এবং ফিল্ম, আমি যেহেতু অ্যানিমেশনের কাজ করতেছি না, এটাও ইউজ করতেছি না। এরপর হচ্ছে বেসিক আরজিবি, আমি যেহেতু আরজিবি নিয়ে কাজ করতেছি, গ্যার নিয়ে কাজ করতেছি না,
ছবি বা ইমেজ নিয়ে কাজ করতেছি না, সো দ্যাট আমি আরজিবিটাও সিলেক্ট রাখবো না। যেহেতু আমি প্রিন্ট নিয়ে কাজ করতেছি, আমি প্রিন্টটাই এখান থেকে সিলেক্ট রাখবো। ক্লিয়ার? জি। এরপরে হচ্ছে দেখেন নিচে লেখা আছে নাম্বার অফ আর্টবোর্ড, অর্থাৎ আমি যেই জায়গাটায় কাজ করব আপনি ইচ্ছা করলে একের অধিক আর্টবোর্ড নিতে পারেন। একের জায়গায় 2, 3, 4, 5, 6 ইচ্ছা করলে নিতে পারেন, কিন্তু প্রয়োজন হয় না আমার। এছাড়াও আমি ভিতরের থেকে অন্যভাবেও আমি ইচ্ছা করলে আর্টবোর্ডটা নিতে পারি, মানে ভিতরে আরও কয়েকটা অপশন আছে, সেখান থেকে আমি ইচ্ছা করলে আর্টবোর্ড বাড়াতে পারবো, সো দ্যাট আমার এখান থেকে একের অধিক নেওয়ার কোনো প্রশ্ন আসে না। যদি ইচ্ছা হয় আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে যদি আমি একের জায়গায় 2 দেই, দেখেন এখানে আমার এগুলো অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ দিয়ে কী বোঝাচ্ছে যে আপনি আপনার যে আর্টবোর্ডগুলো সেগুলো অ্যারেঞ্জটা কীভাবে হবে, পাশাপাশি হবে না একের পর একে হবে, নাকি উপর নিচ হবে, এই অ্যারেঞ্জটা এখানে দেখাচ্ছে, শো করতেছে। তা আমি এখানে নাম্বার 1ই রাখতেছি। এরপরেরটা হচ্ছে স্পেসিং। আমার যদি 2টা আর্টবোর্ড হয়, 2টা আর্টবোর্ডের মধ্যেখানে যে পয়েন্ট মানে ফাঁকাটা থাকবে ওইটার স্পেসিংটা এখানে দেখাচ্ছে, যে 2টা আর্টবোর্ড পাশাপাশি মধ্যখানে কতটুকু জায়গা খালি থাকবে, এই স্পেসিংটা দেখাচ্ছে এইখানে। পরে হচ্ছে দেখেন লেখা আছে লেটার সাইজ। সাইজ হচ্ছে এখানে লেখা আছে লেটার। নর্মালি আমরা A4 সাইজ নিয়ে কাজ করব, ঠিক আছে? কেন কাজ করব A4 সাইজ নিয়ে? দেখেন আপনি লিখতেছেন A4 সাইজের একটা পেজ, তাই না? আপনি যেখানে লিখতেছেন A4 সাইজ নিয়ে কাজ করতেছেন, আপনি প্রিন্ট দিচ্ছেন প্রিন্টারের মধ্যে A4 সাইজ পেপার, তো ম্যাক্সিমাম আমরা A4 সাইজ নিয়ে কাজটা করব, ঠিক আছে? তাই বলে যে আপনি কাস্টমস নিতে পারবেন, মানে এর থেকে বেশি নিতে পারবেন না, তা কিন্তু না। A4 সাইজ যখন সিলেক্ট করতেছি তখন এখানে দেখেন আপনার উইথ এবং হাইটটা শো করতেছে, A4 সাইজের উইথ এবং হাইট। প্রিন্ট রিলেটেড কাজগুলোর মধ্যে ম্যাক্সিমাম আপনার ইঞ্চিটা ইউজ হয়, ইঞ্চি অথবা ফিট, তাই না? ইঞ্চি অথবা ফিট। ঠিক এর পাশেই দেখেন লেখা আছে যে ইউনিট, এখানে লেখা আছে ইউনিট। ইউনিটটা হচ্ছে পরিমাপের যে এককগুলো ছিল, আমরা ছোটোকালে পড়ছি পরিমাপের কিছু একক ছিল, ঠিক না? মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি ছিল না? এখানে ক্লিক করেন, দেখেন বের হয়ে আসতেছে। আপনার যদি ইচ্ছা হয় আপনি পয়েন্টস নিয়ে কাজ করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় আপনি পাইকাস নিয়ে কাজ করতে পারেন, যদিও এটা এখন প্রয়োজন নেই, অনেক আগে ছিল। এটাও একটা পরিমাপের একক, এবং এটা কত ইঞ্চি কি হয় এটা আমি আপনাদের একটা ক্লাস নেব, কালারের ক্লাস। ওই কালারের ক্লাসের মধ্যে একদম পুরোপুরি দেখায় দিব কত ইঞ্চিতে বা কত পিক্সেল একটা পাইকাস হবে, সব কিছুই, এভরিথিং। এরপর হচ্ছে ইঞ্চি, এরপর হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আপনি যেটা ইচ্ছা ওইটা নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেহেতু আমি প্রিন্ট রিলেটেড কাজ করতেছি আর আমার পরিমাপটা হবে হচ্ছে ইঞ্চি অথবা ফিটে, সো দ্যাট আমি ইচ্ছা করলে এখানে মিলিমিটার, সেন্টিমিটার অথবা ইঞ্চি নিয়ে কাজ করতে পারি, যেহেতু এগুলি সবগুলো পরিমাপের ওইখান থেকে আসে কনভার্ট করলে। এখানে যেহেতু ডিরেক্টলি ইঞ্চি দেওয়া আছে, আমি ইঞ্চিটাই রেডি করলাম। একটা জিনিস খেয়াল করেন, A4 সাইজের পরিমাপটা এখন চলে আসছে 8.27 চলে আসছে, খেয়াল করছেন? এবং নিচে দেওয়া আছে 11.693। নর্মালি এটা 11.693 থাকে, আর এটা হচ্ছে 8.276 থাকে, ঠিক আছে? এখন যদি আপনার কোশ্চেন থাকে এটা তো তাহলে 8 ইঞ্চি আর 11 ইঞ্চির কথা বলতেছেন, আমার এই মুহূর্তে একটা কাজ করব যেটা ওটার মধ্যে প্রয়োজন হচ্ছে আপনার 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তখন কি করব আমি? এখান থেকে জাস্ট হচ্ছে 20 ইঞ্চি নেবেন, এখান থেকে আপনার 20 ইঞ্চি নেবেন। যখন 20 ইঞ্চি নিলাম এখানে কাস্টমস হয়ে গেছে, কাস্টমস হচ্ছে যে কি ইচ্ছে মতো, তাই না কথাটা? তাই তো, কাস্টমসের গ্রাহক করা হচ্ছে আপনার ইচ্ছে মতো, আপনি যেটা করছেন ওইটার অনুযায়ী হচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। নর্মালি যেহেতু আমরা A4 সাইজটা ইউজ করব, A4 সাইজটাই রাখি। এরপরে দেখেন এখানে অপশন আছে হচ্ছে ওরিয়েন্টেশন, যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে ল্যান্ডস্কেপ নিতে পারেন, ইচ্ছে করলে পোর্ট্রেট নিতে পারেন, আপনার কাজের ধরন অনুযায়ী। আপনি কোন ধরনের কাজে ভালো বোধ করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, ঠিক আছে? যেমন আপনার একটা ব্যানারগুলি দেখতেছেন, ব্যানার 2 ধরনের হয়, দেখবেন কিছু ব্যানার হচ্ছে পলিসাইন দিয়ে আপনার যে ওয়ালগুলো আছে ওগুলো, অথবা খাম্বা, যে ইলেকট্রিকের যে খাম্বাগুলো আছে ওগুলোর মধ্যে অ্যাড করা আছে। আর ম্যাক্সিমামই থাকে হচ্ছে আপনার ওভারব্রিজ, ফুট ওভারব্রিজগুলো আছে ওগুলোর মধ্যে দেখবেন এই পাশ থেকে ওই পাশের মধ্যে ইউজ করা, তাহলে এটা ল্যান্ডস্কেপ ইউজ হচ্ছে না। এখন আপনি ব্যানার যখন তৈরি করবেন আপনি নিশ্চয়ই ভার্টিক্যাল নিয়ে কাজ, সরি আপনার পোর্ট্রেট নিয়ে কাজ করবেন না, আপনি তখন ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করবেন, তাই না? আবার যখন আমি একটা লগো তৈরি করতেছি, আমার তো ওইটার ক্ষেত্রে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট তো কোনো ব্যাপার না, ওইটা হচ্ছে আপনার একটা সিম্বল তৈরি করতেছি, সিম্বলটা গোলও হতে পারে, সিম্বলটা আপনার চারকোনাটাও হতে পারে, সেক্ষেত্রে এইটা কোনো সমস্যা নেই, বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনি ওরিয়েন্টেশনটা কিভাবে করবেন সেটা আপনার ইচ্ছা। নর্মালি আমরা পোর্ট্রেটই রাখবো, যখন আমরা প্রয়োজন হবে যে ল্যান্ডস্কেপ করার, ল্যান্ডস্কেপ করে নিব। এরপরে একটা অংশ আছে ব্লিড, একটু খেয়াল করে দেখেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ব্লিড জিনিসটা কি? ব্লিডটা জিনিসটা হচ্ছে এই যে হচ্ছে আমার একটা কাগজ, তাই না?
আপনাকে মনে করলাম উনি আমাকে এই কাজটা করতে দিচ্ছেন যে আপনি এক কাজ করেন, এটার মধ্যে একটা ডিজাইন করে দেন। আমরা সবাই জানি ফ্লায়ার চিনেন, একজনের মাথা নাড়তেছেন না, কারণ সবাই কেউ চিনে না। লিফলেট চিনেন, সবাই চিনে। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লিফলেটের গ্যাটাই হচ্ছে, ইন্টারন্যাশনাল নেমটাই হচ্ছে ফ্লায়ার। ঠিক আছে, আমরা ইউজ করি হচ্ছে লিফলেট নামে, নর্মালি ইন্টারন্যাশনাল নেম হচ্ছে ফ্লায়ার। ঠিক আছে, ফ্লায়ারের মধ্যে আমরা বাংলাদেশে যেটা ইউজ করি সেটা হচ্ছে লিফলেট বলা হয়। লিফলেটের আকারটা কিন্তু অনেক ধরনের হয়, খেয়াল করছেন? আপনার A4 সাইজও পাচ্ছেন, কিছু আবার এবার ভাঁজ করে পাচ্ছেন। ট্রাইফোল্ড পাইছেন কখনো? ট্রাইফোল্ড 3 ভাবে এরকম ভাঁজ করা, ওই ট্রাইফোল্ডটাও আমরা তৈরি করব, ওইটাও কিন্তু একটা লিফলেট, তাই না? কিন্তু ইন্টারন্যাশনালটার নাম হচ্ছে ট্রাইফোল্ড ব্রুশিয়ার, ওটার নাম হচ্ছে ব্রুশিয়ার। আমরা ইউজ করতেছি, সবাই জানি এটা লিফলেট। কেউ আপনাকে ডাবল ইয়া দিচ্ছে, কেউ আপনাকে ট্রাইফোল্ড দিচ্ছে, আবার কেউ আপনার সিঙ্গেল পেজ দিচ্ছে, এবং সিঙ্গেল পেজটা বিভিন্ন কালার হতে পারে, তাই না কথাটা? সাপোজ মনে করেন যে আপনি একটা বিউটি পার্লারের একটা ফ্লায়ার তৈরি করতে দিচ্ছেন। একটা বিউটি পার্লারে যখন ফ্লায়ার তৈরি করবো, নিশ্চয়ই এটা পুরোটা রং চটে হবে, তাই তো? ফুলটা আমি কাজ করলাম, আপনি যেটা হচ্ছে এই যে আমি যে এটা কাজটা করলাম, এটার সাইজটা হচ্ছে A4 সাইজ। উনি আমাকে এটার জন্য পে করবেন, তাই না? A4 সাইজের জন্য আমি একটা ডিজাইন করে দেবো, তাই না? আমি এটা ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমি কি করতেছি, প্রিন্টে গেলাম, প্রিন্টারের প্রেসে গেলাম। প্রেসে নর্মালি এরকম A4 সাইজ এতটুকু থাকে না। প্রিন্টার এই যে প্রেসের মধ্যে বড় বড় আপনার থাকে, কাগজ থাকে, যেগুলোর আপনার পরিমাপ থাকে হচ্ছে 18 ইঞ্চি বাই হচ্ছে 23 ইঞ্চি, এইটাকে একটা শিট থাকে, অথবা 36 ইঞ্চি ইন্টু 72 ইঞ্চি, বুঝতে পারছি? এরকম ইঞ্চির কতগুলো শিট থাকে, বড় বড় একদম সাদা সাদা শিট, ওগুলো হচ্ছে প্রিন্ট হয়। প্রিন্টের পর হচ্ছে কাটিং হয়। কখনো নীলক্ষেত গেছেন না আপনারা? বই বাইন্ডিং দেখছেন না? দেখেন আপনার প্রিন্ট করতেছে, এরপর হচ্ছে কাটিং করতেছে, কাটিং করে দেন হচ্ছে এটাকে বাইন্ডিং করতেছে, তাই না? এই জিনিসটা উনি আমাকে করতে দিচ্ছে। করতে দেওয়ার পর আমি এটা করলাম, করে প্রিন্টারে গেলে প্রেসে গেছি, প্রেসে যাওয়ার পর এটাকে প্রেস করলাম, প্রেস থেকে আমি এটাকে প্রিন্ট আউট করে নিয়ে আসলাম। এটা এখন কাটিংয়ে যাচ্ছে। কাটতে গিয়ে জাস্ট এই জায়গাটা একটু বাঁকা হয়ে গেছে, একটু খেয়াল করেন। কাটতে গিয়ে এই কর্নারটা একটু বাঁকা হয়ে গেছে, এখন এটাকে আবার একটু সোজা করবো। এটা কি A4 সাইজ আছে? A4 সাইজ আছে? এটা ছোট হয়ে গেছে না? আমি কি এটা ওনাকে দিলে উনি নিবে? উনি আমার ক্লায়েন্ট, উনি নিবে না। হ্যাঁ, বাংলাদেশি ক্লায়েন্ট হলে নিবে। তাদের কাজ হচ্ছে ভাই তুমি যত ছোট করতে পারো। দেখবেন কিছু কিছু বিজনেস কার্ড দেখবেন আপনাকে দিচ্ছে, ও পারলে ওর মানে সব কিছু এটার মধ্যে দিয়ে দিচ্ছে, পিছনে আবার একটা ক্যালেন্ডারও দেয়, যাতে কবে তার বন্ধ কবে কি সেটা যাতে আপনি বুঝতে পারেন, তাই না কথাটা? অথচ ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডগুলো আপনি দেখবেন, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডগুলো দেখবেন যে জাস্ট হচ্ছে একটা লগো, তার ইয়াটা দেওয়া আছে, আইডেন্টিফিকেশন দেওয়া, আর কিছু দেওয়া নেই, তাই তো? এই যে জিনিসগুলো আছে, মানে লোকাল বায়ার আর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বায়ারের মধ্যে পার্থক্যগুলো আমি একটু বলতেছি আপনাদেরকে। আমি যদি ইন্টারন্যাশনাল কাজ করতে পারি, আমি লোকালের কাজটা আমার কাছে কিছুই মনে হবে না, সব কিছু আপনাদেরকে দেখাই দেবো, টেনশন করার কিছু নেই। এই যে কাটলাম, কাটার পরে বললাম না লোকাল ক্লায়েন্ট হলে ওনাকে বলবো যে তুমি 500 টাকা কম নাও, তাইলে হবে। বা উনি বলবে যে অফার করবে যে তুমি আমাকে 500 টাকা কম দাও, যেহেতু একটা ভুল হয়ে গেছে। কিন্তু ইন্টারন্যাশনালি কেউ এটা নিবে না, এটা কেউই নিবে না। এটাকে সেভ করার জন্য যে জোনটা ইউজ করা হয় এটার নাম হচ্ছে ব্লিড। ব্লিডটাকে বলা হয় সেভ জোন। ব্লিডটার ছোট্ট একটা আপনাদের উদাহরণ দেই। আপনারা ইদানিং অনেকগুলো ব্যানার দেখতেছেন, খেয়াল করছেন? রাস্তার পাশে ব্যানার, যে বড় বড় ছবি দিয়ে লিখে রাখছে, এটা সেটা লিখে রাখছে, ওটা সাইড দিয়ে দেখেন একটু সাদা অংশ দেখা যাচ্ছে, খেয়াল করছেন? খেয়াল যদি না করেন আগামী কালকে খেয়াল করেন, যাওয়ার সময় কোথাও যদি ব্যানার দেখেন খেয়াল করবেন, সাইডে একটু সাদা একটু অংশ দেখা যায়। এই সাদা অংশটা তারা কি করছে, এক্সট্রা রাখছে, যাতে এটা আনফরচুনেট কাটিং হলেও, বাঁকা তেরা হয়ে গেলে, সোজা করলেও আমার মেইন যে কাজটা সেটা যাতে না কাটে। হ্যাঁ, অ্যাকুরেট সাইজটা যাতে। তো এই যে সাইজটা আছে, এই সাইজটা যদি ঠিক রাখার জন্য আমি ব্লিডটা ইউজ করব। ব্লিডটাকে বলা হয় সেফ জোন, ঠিক আছে? ব্লিডটাকে বলা হয় সেফ জোন। এছাড়াও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, যা কিছুর মধ্যে কাজ করবেন সব কিছু ডেফেল কালার হচ্ছে সাদা, তাই তো? আমি এটার মধ্যে একটা কালার ইউজ করলাম লাল, আমি তো এটার উপরে কালার ইউজ করছি, তাই না? এটাকে যখন কেটে দিচ্ছি তখন ভিতরের থেকে যদি এরকম সাদাটা বের হয়ে আসবে না, বুঝতে পারছি? কাটিংয়ে গিয়ে যদি বাঁকা হয়ে যায়, আমার সাদা অংশটা বের যাচ্ছে না, তো আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে না? এই জিনিসগুলো থেকে বাঁচানোর জন্য এই ব্লিডটা রেডি দিতে হয়। যখন আপনি প্রিন্টের কাজগুলোতে কাজ করবেন তখন অবশ্যই ব্লিড নিয়ে আপনি কাজ করবেন, যাতে আপনার কোনোভাবেই ব্লিডটা মানে আপনার এই সাইজটা প্রবলেম না হয়। এখন কোশ্চেন হচ্ছে সাইজটা কেমন হবে, তাই না? সাইজটা কেমন হবে, কি ধরনের হতে পারে? আমি A4 সাইজের একটা পেপার নিলাম। আপনি নিশ্চয়ই A4 সাইজটা হচ্ছে 8.276,
এটা হচ্ছে ওর পরিমাপ, এটা হচ্ছে উইথ। আপনি নিশ্চয়ই 1.5 ইঞ্চি আপনার হাইট গিয়া নেবেন না, ব্লিড নেবেন না। 1.5 ইঞ্চি কি ব্লিড নেবেন? 1 ইঞ্চি কি ব্লিড নেবেন? কারণ এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, 4 ইঞ্চি চলে গেল। একটা কাগজে যদি 4 ইঞ্চি ওয়েস্ট হয়ে যায়, ওই লোকে তো আপনারা বলবে যে ভাই আপনার আর কোনো কিছু করা লাগবে না, কারণ তার লাভের থেকে ক্ষতিটাই বেশি হচ্ছে, তাই না? আমাকে এটার উপর ডিপেন্ড করে পরিমাপ মতো আমাকে একটা ব্লিড দিতে হবে। এটার গ্যাটা হচ্ছে আপনার 8.273, তাই তো? আপনি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা কিছু করতেছেন, তাহলে ওইটার মধ্যে ব্লিড কত নেবেন? ওইটার উপর সামঞ্জস্যভাবে ব্লিড দিতে হবে। আপনি করতেছেন 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি একটা কাজ, ওইখানে আপনি হাফ ইঞ্চি ব্লিড নিলে চলবে না, ওইখানে আপনার ওই সম পরিমাণ 1 ইঞ্চি অন্ততপক্ষে নিতে হবে। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ কাজ যত বড় হবে আমার ব্লিডটাও ওই অনুযায়ী কাজ করতে হবে, যাতে অন্ততপক্ষে একটা সামঞ্জস্য থাকে। যে আবার এত বড় নিলে চলবে না, কারণ এত বড় দরকার হয় না। আমি এতটুকু নিলাম, আমার 50 ইঞ্চির কাজের মধ্যে এতটুকু নিলাম, যদি কাটা পরে এখান থেকে ঠিক করে ফেলতে পারবো। করবো সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করেন, ভিডিওর মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন, সে ডেফেল ভাবে দেখেন একটা দিয়ে দিচ্ছে কোয়ার্টারের থেকে একটু কম, 0.125, এই যে ভাইয়ার নাম লিখেন তো। এরপর দেখেন আমি এখানে যখন ক্লিক করব, ক্লিক করলে আমাকে কিন্তু 0.125, অর্থাৎ ওর একটা সামঞ্জস্য নিয়ে একটা ব্লিডের সে রিকমেন্ড করে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, A4 এর স্ট্যান্ডার্ডে। ওই হিসাবে আপনি কি করতে পারেন, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি কাজ করবেন। এখানে কিন্তু 50 ইঞ্চিটা দেওয়া হয় নাই, কারণ হচ্ছে এই যে আমার প্রিন্টের যে অংশগুলো আছে এই সাইজগুলোর দেওয়া আছে, এখানে যে সাইজগুলো আছে এগুলোর সাইজগুলোর অনুযায়ী আপনার একটা ব্লিড দেওয়া আছে। এখানে আবার 50 ইঞ্চিটা দেওয়া নেই, তো 50, হ্যাঁ হ্যাঁ সেটা আসবে না। এটার ক্ষেত্রে আপনাকে নিজে নিতে হবে, বুঝতে পারছেন? আপনাকে নিজে নিতে হবে। এর মধ্যে আবার একটা কথা আছে, এই যে ইলাস্ট্রেটরটা আছে, আচ্ছা এটা একটু পরে আসতেছি। এরপর একটা অংশ দেখেন, এ পর্যন্ত বুঝতে পারছি ব্লিড নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, এরপরে একটা অংশ আছে দেখেন অ্যাডভান্স, হয়তো অনেকের কাছে আপনার এটা হাইড আছে। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা শো করবে। এখানে লেখা আছে দেখেন CMYK, ঠিক আছে? CMYK, CMYK আচ্ছা জি হ্যাঁ থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনি যদি এটা উঠিয়ে দেন তাহলে হচ্ছে প্রত্যেকটা সাইড, অর্থাৎ টপ বটম আপার নিচ, মানে উপর নিচগুলো সবগুলো চারি সাইডটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সমানভাবে কি করলো সে নিচ্ছে, ঠিক আছে? আর যদি এটা উঠিয়ে দেন তাহলে হচ্ছে আপনি আপে দিতে পারেন 1 ইঞ্চি, মানে অর্থাৎ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে ব্লিড নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং সেটা হচ্ছে আপে যদি মনে করেন 1 ইঞ্চি দেওয়া দরকার 1 ইঞ্চি দিলেন, বটমে যদি হাফ ইঞ্চি দেওয়া দরকার হাফ ইঞ্চি দিলেন, রাইটে যদি আপনার হাফ ইঞ্চি দেওয়া দরকার হাফ ইঞ্চি দিলেন, আবার লেফটে যদি আপনি 1 ইঞ্চি দেওয়া দরকার, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দিতে পারবেন কাস্টম প্রবলেম। যদি এই লিঙ্কটা উঠিয়ে দেন তাহলে, আর যদি লিঙ্কটা থাকে তাহলে সে কি করবে, তার রেশিও অনুযায়ী সে সবগুলো নিয়ে নেবে। কোথায়? না এটা নেবে না কখনোই। আপনার আর্টবোর্ড হচ্ছে আপনার A4 সাইজ, মানে 8 ইঞ্চি, সেখানে তো 50 ইঞ্চি ব্লিড নেবে না আপু। তখন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে, মানে এটা হলুদ হয়ে থাকবে। এরপরে দেখেন একটা অংশ পাবেন হচ্ছে CMYK। CMYK কি জিনিস? আমরা নরমালি এখানে যারা আছে সবাই প্রিন্ট করি না? এমনও হতে পারে আমরা কালার প্রিন্ট করি। কালার প্রিন্ট করছেন কখনো? করছি। আমার কালার প্রিন্ট করতে গেলে দেখবেন প্রিন্টারের পাশে 4টা বোতল দেওয়া থাকে, খেয়াল করছেন কখনো? একটার মধ্যে লেখা থাকে C, একটার মধ্যে লেখা থাকে M, একটার মধ্যে Y, একটা হচ্ছে K। CMYK, ঠিক আছে? CMYK এর ফুল আপনার মিনিং হচ্ছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। হ্যাঁ, সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক। আপনার এরপরে লেখা আছে হচ্ছে রাস্টার ইফেক্ট হাই PPI 300 PPI। PPI অংশ মানে কথাটা কি? PPI কথাটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল কি চিনি আমরা? অনেকেই চিনি। সেটা হচ্ছে আমরা একটা ছবি উঠেছি, উঠানোর পর এটাকে জুম করতেছি, যখন বেশি জুম করতেছি তখন দেখেন এরকম 4 কোণা টাইপের একটা ঘর আছে, পেটে যাচ্ছে আর ঘর এরকম আসছে। ওই প্রত্যেকটা ডট হচ্ছে একটা একটা পিক্সেল। তো ও হচ্ছে ইলাস্ট্রেটরটার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে একটা ইঞ্চির মধ্যে 300টা করে পিক্সেল থাকে। আপনি 1 ইঞ্চিকে দিয়ে ভাগ করেন, 100 দিয়ে ভাগ করেন, 1 ইঞ্চিকে 100 দিয়ে ভাগ করেন, ভাগ করার পরে যে অংশটা পাবেন ওইটার মধ্যে হচ্ছে 3টা করে থাকতেছে। খেয়াল করেন কি পরিমাণ ঘন, বুঝতে পারছি? এই ঘনটার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি ফার্স্টের দিকে বলছিলাম যে আমি প্রিন্ট রিলেটেড কাজগুলো করব,
এই ইলাস্ট্রেটরে, তাই তো, যে আমি একটু বড় করতেছি, এটা ফাটতেছে না। কেন ফাটতেছে না? এই একটা কারণে ফাটতেছে না, এটার পিক্সেলটা এত বেশি, ঘনত্বটা এত বেশি, যার ফলে আপনার ফাটতেছে না। মেইন কথা হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টর ইমেজ প্রোভাইড করে। এখন কথা হচ্ছে বা কোশ্চেন আসবে যে ভেক্টর ইমেজ কি জিনিস, তাই না? ভেক্টর ইমেজ হচ্ছে একদম ক্লিয়ার, যদি নর্মাল একটা আপনার উদাহরণ দেই, সেটা হচ্ছে সলিড কালার চিনেন, সলিড জিনিস চিনেন, সলিড, সলিডে আমি একদম নর্মাল একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে মনে করেন আমার কাছে একটা রেড কালার, একদম রেড কালারের একটা টুকরো আছে, পাথরের টুকরো, এবং পুরো কালারটাই হচ্ছে রেড। আমি ওই কালারটাকে কি করলাম, ব্ল্যান্ড করলাম, একদম ফিনিশিং করে ব্ল্যান্ড করে ফেলছি, লাইক দ্যাট। আপনার সিমেন্টের মতো, যে সিমেন্টের একটা টুকরো ছিল, এটা হচ্ছে কালারটা হচ্ছে রেড, ওইটাকে আমি ব্ল্যান্ড করলাম, একদম টোটালি গিয়ে হয়ে গেছে না, ভ্যানিশ হয়ে গেছে না? ওইটা কি কালারটা চেঞ্জ হয়ে গেছে? কালারটা চেঞ্জ হয় না, কিন্তু রেডই আছে। আমি ওটার মধ্যে 5 কেজি পানি মিশালাম, কালারটা কি আছে? রেড আছে, কিন্তু একটু হালকা পাতলা হয়ে গেছে, তাই তো? কিন্তু যখন আমি এটার মধ্যে 50 কেজি পানি মিশাবো, তখন দেখা যাবে যে অনেকটাই আপনার পাতলা হয়ে গেছে, কালারটা কিন্তু রেডি থাকবে, তাই তো? ভেক্টর ইমেজ হচ্ছে এরকম কাজ করে, যে ছোট থেকে বড় করতেছেন ঠিকই, এটা ফাটতেছে না, কিন্তু অনেক বড় যখন করবেন, আপনি 1 ইঞ্চির কাজ যখন 50 ইঞ্চিতে নিয়ে যাবেন, তখন এটাকে রেশিওটা মেনটেন হয়ে যাবে। যেমন আমি যেটা বললাম, 5 কেজি যখন আছে, তখনও কিন্তু এটা বোঝা যাচ্ছে 100% রেড, কারণ মোটামুটি ভালো ঘনত্ব, যেহেতু একটা সলিড জিনিস ছিল, তাই না? একদম সলিড জিনিস যেহেতু ছিল, সো দ্যাট আমার 5 কেজিতে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। যখন আমি এটা 50 কেজিতে নিয়ে যাবো, তখন অনেক পাতলা হয়ে যাবে, তাই তো? এই জন্য ছোট জিনিসটাকে বড় করতে পারবে, কিন্তু অতিরিক্ত বড় না। সেক্ষেত্রে হচ্ছে রাস্টার ইমেজ যেটা হয়, আপনাদের এখানে লেখা থাকবে বিটম্যাপ, আপনার যে সিলেবাস দেওয়া হবে সেটার মধ্যে লেখা থাকবে বিটম্যাপ। বিটম্যাপ আর রাস্টার একই জিনিস। রাস্টার কাজ করে হচ্ছে RGB নিয়ে। একটু খেয়াল করেন, CMY থেকেই তো RGBটা তৈরি হয়েছে, তাই না? সো দ্যাট ওর থেকে অবশ্যই রেশিওটা নিশ্চয় নর্মাল থাকবে। RGBর যে রাস্টারটা ইমেজটা হয়, রাস্টার ইমেজটা হচ্ছে আপনার নমনীয় কালার, পাতলা কালার। পাতলা কালারটা কেমন, সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো দেখছেন যে ধানমন্ডি লেকের পাশে বা আশেপাশে অনেকে আর্কিটেকচার যারা পড়েন, আর্টে যারা পড়েন, তারা হচ্ছে চারুকলায় যারা পড়েন, তারা হচ্ছে অনেকে আপনার দেখা যাচ্ছে একটা ক্যানভাস নিয়ে আর্ট করতেছে। ওনারা যে কালারগুলো ইউজ করেন, সেগুলো হচ্ছে সব জল কালার, জল রং। কারণ হচ্ছে উনি যে কালারটা আনতে চাচ্ছেন, জল রং ছাড়া পসিবল। আপনার পাশে যে দেয়ালের মধ্যে কালারটা করা হয়েছে, একটু খেয়াল করে দেখেন, এটা হলুদও না, সাদাও না, অফ হোয়াইট সামথিং, তাই না? এটা কালার মিক্সিং আছে না, সাদা এবং হলুদের মিক্সিং করছে, তারপরে এই কালারটা আসছে, তাই তো? এটা যদি শুধু কালার হতো, সাদা হতো, শুধু সাদা হতো, সলিড কালার, ওটার মধ্যে যদি কালো একটা করতেন, আলাদা করতেন, এটা সম্পূর্ণ আলাদা করা যেত যে এটা কালো, এটা সাদা। কিন্তু এখানে আপনি কালারটা আলাদা করতে পারতেছেন না, পারতেছেন কি? এটার একটা নাম দিয়ে বসে আছে, অফ হোয়াইট কালার, তাই তো? এটাই তো হচ্ছে। ওইখানে আপনি আলাদা আলাদা করতে পারতেন যে এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, আর এখানে আপনি কিন্তু এটা করতে পারতেছেন। ওরাও একই কাজ করে, জল কালারটা ইউজ করে, এই কারণে জল রংটা ইউজ করে। আমি জল রং দিয়ে লাল একটা আঁচড় দিল, এরপর আবার নীল রঙের আঁচড় দিল, দুইটা মিক্সিং হয়ে একটা কালার চলে আসছে, একটা সাথে একটা মিশে যাচ্ছে না? যদি এটা যদি সলিড কালার হতো, সেটাকে মিশতো? কখনই মিশতো না। ওরা হচ্ছে, রাস্টার হচ্ছে আপনার নমনীয় কালার, আর ভেক্টর হচ্ছে আপনার ঘনত্ব, সলিড কালার নিয়ে কাজ করে। এটা নিয়ে কি কারো কোনো? আচ্ছা, এরপরে যে অংশটা আছে একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামই সবারই কোশ্চেন হচ্ছে, আমি কাজটা করার পর মনে হচ্ছে এটাকে আমার কাস্টমস করা দরকার, একটু মডিফাই করা দরকার। আমি দুইভাবে মডিফাই করতে পারি, এক হচ্ছে এখানে কাজ করতে পারবো ইচ্ছে করলে, আবার ওইখান থেকে আমি কাজটা করতে পারবো। অর্থাৎ আমার যেটা হচ্ছে, ওনার নামটা লিখেন তো। এরপরে আমি এখান থেকে দুইটা ভাবে এই কাজটা করতে পারি। এইখানে যে সিস্টেমটা কাজ করতে পারবো, এটা হচ্ছে ইজি ওয়ে। আর আপাতত যেহেতু আমি এটা সম্পর্কে জানি না, এখানে কাজটা করবো, যে এইখানে যেভাবে কাজটা করা যায় সেটা হচ্ছে ইজি ওয়ে। এটা আমি জানি না, যেহেতু এখনো আমি কাজটা করি না, তো এটা আমি করবো না এখন। যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, এখানে দেখেন সেটআপ নামের একটা ডকুমেন্ট সেটআপ নামের একটা অপশন আছে। এই ডকুমেন্ট সেটআপে আমি ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন এডিট আর্টবোর্ড, বুঝতে পারছেন? এডিট আর্টবোর্ডে ক্লিক করার পর এখান থেকে দেখেন উইডথ, হাইট সব কিছু আপনাকে দেখাচ্ছে, খেয়াল করছেন? এই যে উইডথ, হাইটটা দেখেন, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইজি, বুঝতে পারছেন? জি হ্যাঁ। আবার দেখাচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে আমি কাজটা করার পর মনে হচ্ছে আমি আমার আর্টবোর্ডটা যেটা নিচ্ছি সেটার মধ্যে একটু কাস্টমাইজ করা উচিত, একটু বড় ছোট করা উচিত, বা কোনো একটা কারণে একটু ভুল হয়ে গেছে, আমি ব্লিড নিয়ে নিই,
আনফরচুনেটলি আমি ব্লিড নিয়ে নিই, আমার এই মুহূর্তে ব্লিড নেওয়া দরকার। তখন আমি যেটা করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে যে ডকুমেন্ট সেটআপ, ফাইল থেকে নিচে পাবেন হচ্ছে ডকুমেন্ট সেটআপ, এবং এটার একটা শর্টকাটও আছে, সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল পি। অল্টার কন্ট্রোল পি ইউজ করলে আমি যদি শর্টকাট ইউজ করি ইচ্ছা করে চলে আসবে, ডিরেক্টলি চলে আসবে পপ আপটা। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এই পপ আপটা শো করবে। ক্লিয়ার? এই পপ আপটা থেকে এই যে এডিট আর্টবোর্ড, আপনি এখন আছেন হচ্ছে ইঞ্চিতে, আপনাকে দেখা দিচ্ছে যে কি কি অবস্থানে আছে। আপনার ব্লিড আছে হচ্ছে এত, আপনার ইচ্ছা করলে ইঞ্চির জায়গা থেকে আপনি কনভার্ট করে অন্য একটা কনভার্ট করতে পারবেন, অর্থাৎ পিক্সেল, মিলিমিটার যদি আপনার প্রয়োজন হয় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এডিট আর্টবোর্ডে ক্লিক করে আমি এখান থেকে এডিট করতে পারবো, তাই না? উপরে দেখেন একটা অপশন আছে, এখান থেকে আমি ক্লিক করে আমি অ্যাড করতে পারবো। এখান থেকে ইচ্ছা মতো আমি করতে পারি। দেখেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ডাব্লিউ হচ্ছে উইথ, আর হচ্ছে আপনার হাইটটাও দেওয়া আছে। এই যে এখানে পজিশনটা আপনার করা আছে। আরেকভাবে আপনি ইচ্ছা করলে এটাকে রেডি করতে পারবেন, কাজ করতে পারবেন। জাস্ট হচ্ছে এই কর্নারে গিয়ে আপনি যদি টান দেন, বড় হয়ে যাবে, অটোমেটিকলি এখানেও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? এইভাবে আপনার দেখেন উইথটা এখন 10 ইঞ্চিতে চলে গেছে, এতক্ষণ 8 ইঞ্চিতে ছিল, এখন 10 ইঞ্চিতে চলে গেছে। আপনি যদি ইচ্ছা হয় যে এটাকে আরেকটু কমান, দেখেন হয়ে গেছে 6 ইঞ্চিতে হয়ে গেছে। অর্থাৎ ইচ্ছা করলে আপনি এই কর্নারগুলো ধরে ইচ্ছা করে কাজ করতে পারেন। ক্লিয়ার? একটু খেয়াল করি, এই যে এডিট আর্টবোর্ডটা করলাম, একটু প্লিজ দয়া করে খেয়াল করেন। এডিট আর্টবোর্ড করলাম, এই কাজটা করার পর, এডিট করার পর কি করবেন, এই যে উপরে যে ইয়াটা আছে, টুলসটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে কর্নার যে কালো একটা টুলস আছে অ্যারোর মতো, ওটার মধ্যে ক্লিক করলে এটা চলে যাবে। ক্লিয়ার? সেটা হচ্ছে উনি হচ্ছে ফাইলে গেলেন, ফাইল থেকে হচ্ছে ডকুমেন্ট সেটআপে গেলেন, ডকুমেন্ট সেটআপে গিয়ে দেখা যাচ্ছে কি এখানে ইউজ করতেছেন, এখানে ইউজ করে এডিট আর্টবোর্ডে গেলেন, এখানে আর্টবোর্ড গিয়ে এইখানে উনি ড্র্যাগ করতেছেন, যার ফলে নিউ একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই প্রবলেমটাই ওনার ফেস করতে হচ্ছে। আমি যেটা করব সেটা হচ্ছে এই যে পয়েন্টারগুলো আছে, এখানে সিলেক্টেড কোনটা, কারণ আমি এটা এখন কাজ করতেছি, তো এইটার পরিমাপটা একটু তুমি দেখো। হ্যাঁ বলেন, বুঝেন নাই কথাটা। এটাকে ধরে আপনি এখানে নিয়ে যাবেন, নিয়ে যান। এই যে এটাকে সিলেক্ট করলে, এটা আপনার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে ধরে আপনি যেখানে ইচ্ছে ওখানে মুভ করতে পারেন। ইচ্ছা করলে এটাকে ধরে আবার লম্বাটে করে ফেলতে পারেন, কর্নারটা ধরে লম্বাটে করে ফেলতে পারেন। ইচ্ছা করলে এটাকে এখানে রেখে এভাবে কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। কিন্তু নর্মাল কথা হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে যাবো, আমাদের এতগুলো আর্টবোর্ড প্রয়োজন হবে না। এই যে ইলাস্ট্রেটরটা আছে, এই ইলাস্ট্রেটরের মধ্যে আপনার যে টুলসগুলো আছে, একদম টুলসের একদম ফার্স্ট যে টুলসটা আছে তার নাম হচ্ছে সিলেকশন টুল। একদম প্রথম যে টুলসটা আছে তার নাম হচ্ছে সিলেকশন টুল। ইলাস্ট্রেটরের মধ্যে সিলেকশন টুলটা হচ্ছে হাতের মতো কাজ করে। ইলাস্ট্রেটরের মধ্যে সিলেকশন টুলটা হচ্ছে হাতের মতো কাজ করে, অর্থাৎ হাত দিয়ে আমি কি করতেছি, ধরতেছি, কোথাও মুভ করতেছি, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছি, অথবা একটু বড় করতেছি, টেনে বড় করতেছি, অথবা ছোট করতেছি। এই যে কাজগুলো আছে আমি সিলেকশন টুল দিয়ে করতে পারবো। বুঝতে পারছি? এর পাশেই আরেকটা অপশন আছে, সেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে যা যা করা যাবে না আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে তা করতে পারবো। এই টুলটা দিয়ে আমি যা যা করতে পারবো না, এই টুলটা দিয়ে আমি তা করতে পারবো। ঠিক আছে? এই দুইটা আপাতত একটু দেখেন কি কি করা যায়। এখন এইটা যে আমি কাজটা করব, কি কাজ করব, কিসের উপর কাজ করব, সেটা তো আমার জানতে হবে। এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে একদম এই টি লেখা যে অংশটা, অর্থাৎ টাইপ টুলের ঠিক নিচে আমি যদি মাউসটা নেই, তখন এখানে লেখা থাকবে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এবং ফার্স্টেই আপনাদেরকে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যেই টুলসের পাশে আপনার হোয়াইট কালারের কোনো যদি আপনার অ্যারো থাকে, সেটার ভিতরে হচ্ছে আরও কিছু সাব টুল আছে। রাইট বাটন ক্লিক করি, দেখেন অনেকগুলো সাব টুল বের আসছে। খেয়াল করছি? এই যে এই পাশে দেখেন একটা অ্যারো আছে, একটু খেয়াল করে দেখেন। আমি বারবার চাচ্ছি না এটাকে রাইট বাটন ক্লিক করে আনতে। এই পাশে একটা অ্যারো আছে, এর মধ্যে ক্লিক করেন, এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, অর্থাৎ প্লেটটা চলে আসছে আলাদা হয়ে। বুঝতে পারছি? আচ্ছা, আমি যদি আমার আর্টবোর্ডের মধ্যে একটু বড় করে নিই,
আমি যদি আমার আর্টবোর্ডের মধ্যে কোনো চারকোনা টাইপের কোনো কিছু তৈরি করতে চাই, তাহলে আমি এই যে ফার্স্ট যে যেটা আছে শেপটা আছে, এই শেপটা আমি ইউজ করতে পারি, এই টুলসটা আমি ইউজ করতে পারি। এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, অর্থাৎ চারপাশে সমান অথবা চার কোনা টাইপের যদি আমি কোনো শেপ তৈরি করতে চাই, তাহলে রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করতে হবে। এটা ক্লিক করেন, ক্লিক করে উপর থেকে জাস্ট ড্র্যাগ করবেন, জাস্ট উপর থেকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে দেখেন এখানে একটা চার কোনা টাইপের একটা কিছু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, চার কোনা টাইপের তৈরি হয়ে গেছে। এখন কোশ্চেন আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে এটা তো সাদা কালার, কিছুই তো বুঝতেছি না, আমি তো এখন কালো কালার চাচ্ছিলাম। আমি যে ঘরটা চাচ্ছিলাম এটা হচ্ছে কালো কালার চাচ্ছিলাম, কালার দিতে হবে না? কালার দিবেন কিভাবে সেটা একটু বলি। সেটা হচ্ছে এটার মধ্যে কালার দেওয়ার সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা অংশ পাচ্ছেন, ঠিক আছে, এই যে উপরে যদি নেই এটার মধ্যে দেখা যাচ্ছে ফিল, আর এটা নিচে যদি নেই এটার নাম হচ্ছে স্ট্রোক। প্রত্যেকটা জিনিসের দুইটা অংশ থাকে, প্রত্যেকটা জিনিসের, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে বডি একটা হচ্ছে বর্ডার, বুঝতে পারছি? প্রত্যেকটা জিনিসের, অর্থাৎ এই যে আমি যে অবয়বটা আছে, আমার একটা বডি আছে, আমার একটা শেপ আছে না, সাইডের একটা বর্ডার আছে না, শেষ একটা বর্ডার আছে না, আমার প্রত্যেকটা জিনিসের একটা শেপ এবং আর একটা বর্ডার থাকে। ঠিক এরকমই আপনার এই শেপেরও একটা আপনার বডি আর হচ্ছে একটা বর্ডার আছে। আপনি ইচ্ছা করলে বর্ডারে যদি আপনি ইয়া করতে চান, কালার দিতে চান, ওইটার নাম হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে স্ট্রোক। এই গ্রাফিক্সের ভাষা হচ্ছে স্ট্রোক, বর্ডারটার নাম হচ্ছে স্ট্রোক, আর বডিটার নাম হচ্ছে ফিল, বুঝতে পারছি? সো আমি যদি এটার মধ্যে কোনো কালার ইউজ করতে চাই, এটার মধ্যে কোনো কালার ইউজ করতে চাই, এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবেন, আপনার কাছে একটা অপশন আসবে কালার পিকার। আমি মাউস দিয়ে এটার উপর ডাবল ক্লিক করব। এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যেটা উপরে থাকবে তারই কালার চেঞ্জ হবে। অর্থাৎ আমার যদি স্ট্রোকটার উপর থাকতো, সোয়াসটার উপরে থাকতো, স্ট্রোকের যে পিকারটা আছে, এই যে সোয়াসটা আছে, এটা যদি উপরে থাকতো তাহলে দেখা যাচ্ছে যে স্ট্রোকটার কালারটা চেঞ্জ হতো, ফিল কালার চেঞ্জ হতো না। আমি যদি ফিল কালারটা উপরে রাখতে চাই, মানে কালারটা চেঞ্জ করতে চাই, জাস্ট হচ্ছে আমাকে কি করতে হবে, ফিল কালারটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে আমি স্ট্রোক কালারটা উপরে আনবো কিভাবে, তাই না? স্ট্রোক কালারটা আমি উপরে আনবো কিভাবে সেটা একটু যা করি। এই যে দেখেন স্ট্রোকটার মধ্যে জাস্ট একটা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক করেন, তাহলে দেখবেন অটোমেটিকলি স্ট্রোকটা উপরের দিকে চলে আসছে। ঠিক আছে, এটার মধ্যে একটা ক্লিক করেন, এটা অটোমেটিকলি চলে আসছে। এটা কি হচ্ছে, এখানে ক্লিক করেন চলে আসবে, এটার মধ্যে হয় সম্ভবত এখানে হ্যাঁ, ক্লিক করবেন চলে আসবে, বুঝছি? এখন এটার আবার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমি যদি আমার কিবোর্ড আছে, কিবোর্ডের মধ্যে এক্স যে অপশনটা আছে, এক্স যে বাটনটা আছে, সেটা যদি আমি ক্লিক করি, দেখেন সাফল হচ্ছে, একটু খেয়াল করেন, খেয়াল করছেন যে আমার কালার পিকারগুলো যা হচ্ছে, অর্থাৎ ফিল আর স্ট্রোকটা আমার কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু এক্স না, না শুধু এক্স, এক্সটা চেঞ্জ করলে হচ্ছে আপনার সফল হবে, অর্থাৎ আমার ফিলটা একবার উপরে আসবে, স্ট্রোকটা আমার ইচ্ছা মতো আমি কালারটা চেঞ্জ করতে পারবো। এখন যেটা করবেন, যেহেতু আমি বর্ডারে একটা কালার দিতে চাচ্ছি, এখানে বর্ডারের উপর ডাবল ক্লিক করবো, ফিলের উপর ডাবল ক্লিক করব, করে এখান থেকে আমি কি করতেছি, যে কালারটা ইচ্ছা ওই কালারটা কি করতেছি, পিক করতেছি। এখান থেকে আপনি যেটা ইচ্ছা, যেভাবে যে কোনো কালার ইচ্ছা ওইখান থেকে পিক করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে জাস্ট ওকে করেন, ওকে করে দেন, দেখেন কালারটা চলে আসে। আবার ইচ্ছা করলে এখানে আমি একটা কালারের প্লেট নিয়ে আসছিলাম, মনে আছে একদম ফার্স্টের দিকে, আপনি এটাকে সিলেক্ট রেখে এখানে ক্লিক করেন, দেখেন কালার চলে আসতেছে অটোমেটিক। এটা পিক করতেছে, কালারগুলো পিক করে আপনি আপনার মতো নিয়ে আসবেন। এখন আবার কোশ্চেন আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে আমি না হয় ফিলে কালার দিলাম, এই স্ট্রোকটার মধ্যে কিভাবে কালার দেবো, আর স্ট্রোকটা এতটাই চিকন আমি কিছুই দেখতে পাচ্ছি না। আপনি ইচ্ছা করলে বর্ডারটাকে এক্সপ্যান্ড করতে পারবেন, অর্থাৎ বড় ছোট করতে পারবেন ইচ্ছা করলে। এর আগে যে শর্তগুলো আমার থাকতে হবে, আমি আমার একটা টার্গেট থাকতে হবে, উইদাউট টার্গেট আমি কোনো কাজ করতে পারবো না, তাই তো? এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার যেই কোনো ইফেক্ট আমি দিতে চাচ্ছি, এর আগে আমাকে যেটা করতে হবে, সেই শেপটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এখন আমার শেপটা সিলেক্ট আছে না নেই সেটা বোঝার ওয়ে কি, আমি যে শেপটার মধ্যে কালার দিচ্ছি বা কোনো একটা কাজ করতে যে শেপটা আছে সিলেক্ট আছে, এটা বোঝার ওয়ে কি? বোঝার ওয়ে হচ্ছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, যখন কোনো কিছু সিলেক্ট থাকে তখন তার উপরে এই পয়েন্টারগুলো ইউজ দেখা যায়, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করবে, ক্লিয়ার? এই অ্যাঙ্কর পয়েন্টগুলো প্রত্যেকটার মধ্যে শো করবে যদি সিলেক্ট থাকে, আর যদি এরকম ডিসিলেক্ট থাকে তাহলে শো করবে না। এবং ডিসিলেক্ট থাকলে আপনি এখান থেকে যতই কালার চেঞ্জ করেন না কেন, আমি এখান থেকে যতই কালার চেঞ্জ করি না কেন, যেটা মাউসটা প্রবলেম করতেছে, দেখেন যতই কালার চেঞ্জ করি না কেন, দেখেন কোনো ধরনের কালার চেঞ্জ হচ্ছে না, এখানে আসতেছে ঠিকই কিন্তু এখানে আসতেছে, কারণ হচ্ছে এটা
সিলেক্ট নি। আচ্ছা আমি এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাচ্ছি যে এই যে স্ট্রোক কালারটা আছে স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করতে। স্ট্রোকটার মধ্যে ডবল ক্লিক করলাম, এই লাল কালারটা নিলাম, এই লাল কালারটা নিয়ে ওকে করলাম। দেখেন হালকা বোঝা যাচ্ছে এখানে লাল, তাই না? কিন্তু আমি চাচ্ছি এটা যাতে ভালো করে দেখা যায়। এই জন্য যেটা করবেন, আমরা যখন এটা পরিচিত করাচ্ছিলাম তখন হচ্ছে এখানে আমি এটাকে টুলবার বলছি, উপর হচ্ছে মেনু বার বলছি, এই পাশে হচ্ছে আপনার প্লেট বলা হয়েছে, কিন্তু মিডলে যে একটা অংশ আছে সেটাকে বলা হয়নি। এটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। আনফরচুনেটলি কারো যদি এই কন্ট্রোল প্যানেলটা না থাকে তখন উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে যে কন্ট্রোল যে অংশটা আছে সেটার মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন কন্ট্রোলের মধ্যে ক্লিক করতেছি চলে গেছে এটা, আবার উইন্ডোজের মধ্যে ক্লিক করতেছি কন্ট্রোলের মধ্যে ক্লিক করেন চলে আসবে। ক্লিয়ার? এই কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখেন স্ট্রোক নামের একটা অপশন আছে, খেয়াল করেন। এই যে উপরে দেখেন স্ট্রোক নামের একটা অপশন আছে, খেয়াল করছেন? এই স্ট্রোকটার মধ্যে এখন লেখা আছে 0.1, 1 পয়েন্ট দেওয়া আছে। এটাকে দেখেন আমি এখন বড় করছি, ক্লিক করেন, বর্ডারটা মোটা হয়ে যাচ্ছে, এবং নিচে ক্লিক করেন চিকন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এইভাবে ইচ্ছে করলে আপনি বড় ছোট করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আপনি ইচ্ছে করলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই পোছা সেটা হচ্ছে এই যে আমি যখন একটা কাজ শেষ করব, কাজটা শেষ করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা সিস্টেম কাজ করতে হবে। আমরা যদি সেভ যখন কাজটা করব দুইভাবে সেভ করব। এক হচ্ছে অরিজিনাল ফাইল সেভ করবো, অর্থাৎ যেখানে র ফাইল বলে এআই ফাইলটা, আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার সেভ করে ওয়েব করবো, অর্থাৎ ইমেজ ফাইল সেভ করবো। ইমেজটা আপলোড করবো হচ্ছে আমরা গ্রুপে, আর র ফাইলটা হচ্ছে রেখে দিব, যে আমি এই কাজটা করলাম, কাজটা আমি র ফাইলটা রেখে দেবো আর ইমেজটা আপলোড করব। এই ইমেজটার মধ্যে কে কি ভুল বললো, যে আপনার এখানে কি ভুল হয়েছে, এই কালারটা যদি এটা না দিয়ে সবুজ দিতেন, তখন আপনি র ফাইলটার মধ্যে চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ফাইলে যাব, কিভাবে সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে আমি কি করতেছি, এই যে দেখেন একটা অপশন আছে সেভ অ্যাজ, সেভ এজে ক্লিক করলাম। আমাকে এখানে অবশ্যই দেখতে হবে কি দেওয়া আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর এআই দেওয়া আছে কিনা। আনফরচুনেট চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ এখানে আরো কয়েকটা অপশন আছে, খেয়াল করে দেখেন, এখানে আরো কয়েকটা অপশন দেওয়া আছে। এই অপশনগুলিতে দিলে আপনি এডিট করতে পারবেন না পরবর্তীতে এআই। এখানে রেডি করে রেখে জাস্ট ওকে ওকে করে দিবেন, হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে করে দিলে দেখবেন আপনার এখানে অ্যাড হয়ে গেছে। আপনি এর মধ্যে আরেকটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে আপনারা যে কোনো একটা ড্রাইভের মধ্যে আপনার নামে একটা ফোল্ডার করে রাখবেন দয়া করে। আমরা যে কাজগুলো এখানে করব ওই কাজগুলো এখানে রেখে দিবেন। ক্লিয়ার? এতে হচ্ছে কি জিনিসটা হারাবে না। আরেকটা কাজ করবেন যেটা ওটা পেন ড্রাইভে রাখবেন, প্লাস হচ্ছে বাসায় রাখবেন, তিনটা জায়গায় রাখবেন। যেটা হয় অনেক সময় দেখা যায় পেন ড্রাইভ ক্র্যাশ করছে, অথবা আপনার এই কম্পিউটার থেকে কেউ একজন ডিলিট করে দিচ্ছে, অথবা বাসায় যে আছে ওটার মধ্যে একটু প্রবলেম হচ্ছে, যে কোনো তিন জায়গায় থাকলে যে কোনো এক জায়গা থেকে আপনি রিকভার করতে পারবেন। আচ্ছা এই হচ্ছে আমার মেইন ফাইল সেভ করার সিস্টেম, যে আমি এখানে যাব, সেভ অ্যাসে যাব, সেভ অ্যাসে ক্লিক করার পরে এই অপশনটা আসছে, আমি যেখানে সেভ করতে চাচ্ছি ওখানে সিলেক্ট করে সেভ অ্যাস, যে মানে সেভ অ্যাজের যে সিস্টেমটা আছে ওটা করে জাস্ট সেভ করে দিব। আর আরেকটা অপশন আছে হচ্ছে আপনার ইমেজ সাইজটা কিভাবে সেভ করব, মানে ইমেজ কিভাবে সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে গিয়ে এই যে সেভ ফর ওয়েব নামের একটা অপশন আছে, সেভ ফর ওয়েব, এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এই অপশনটা আসবে, ঠিক আছে? এখানে লেখা আছে দেখেন একদম উপর থেকে আমি শুরু করতেছি, নেম আছে, আনটাইটেল আননেম আছে, যেহেতু আনটাইটেল ছিল জিনিসটা আমি এখানে নেম দিতে পারি, যে কোনো একটা নেম দিতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এখান থেকে জিএফ এর জায়গায় জিআইএফ এর জায়গায় আমি ইউজ করবো হচ্ছে জেপিইজি, জয়েন্ট এক্সপার্ট জয়েন্ট ফটোশপ এক্সপার্ট গ্রুপ, ঠিক আছে? এটা ইউজ করব। এরপরে ইউজ করবো হচ্ছে হাইয়ের জায়গায় ইউজ করবো হচ্ছে ম্যাক্সিমাম, আর কোয়ালিটি চলে আসবে 100%। এখানে আর কিছু করার দরকার নেই। উইথের জায়গায় যেটা করবো সেটা হচ্ছে মিনিমাম 1000 রাখবো, মিনিমাম 1000। আর এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে অ্যাক্টিভ রাখবো। লিঙ্কটা অ্যাক্টিভ রাখলে কি সে রেশিও অনুযায়ী মানে আপনার জ্ঞান নিয়ে নেবে, একটা অংশ নিয়ে নেবে। তারপর যেটা করবো এখানে আর কিছুই করার দরকার নেই, জাস্ট হচ্ছে এই পাশে একটা অংশ আছে, সেভ একটা অংশ আছে, সেই সেভ অংশের মধ্যে আমি ক্লিক করবো। দেখেন সেভের মধ্যে ক্লিক করবো, সেভের মধ্যে ক্লিক করলে আমাকে যেটা অংশ দেখাবে সেটা হচ্ছে আমি কোথায় সেভ করতেছি, বা এর আগে যে পপ আপটা আসছিল সেম পপ আপটাই চলে আসবে। এখানে কোথায় করতে চাচ্ছি, ডেস্কটপে করতে চাচ্ছি, এখানে দেখেন ইমেজ অনলি, এখানে লেখা আছে ইমেজ অনলি, জাস্ট হচ্ছে সেভ করে দেন, আপনার নাম দিয়ে সেভ করে দেন। এই জিনিসটা আমি আপলোড করবো হচ্ছে আপনার ফেসবুকের গ্রুপে, বুঝতে পারছি? আর মেইন যে ফাইলটা সেটা হচ্ছে আমি কি করব, রেখে দেব। আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, আমি হচ্ছে চিকুন মানুষ, সাপোজ
আমি যদি অনেক ঢোলা একটা শার্ট পরে আমাকে দেখতে বিশ্রী লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার শেপ বোঝা যাবে না। বোঝার উদ্দেশ্য হচ্ছে আমি যে আর্টবোর্ডটা তৈরি করতেছি, আমার আর্টবোর্ডটার মধ্যে যে আমি কাজটা করব ওই অনুযায়ী আর্টবোর্ডটা তৈরি করা উচিত। সাপোজ মনে করেন আমি একটা বিজনেস কার্ড তৈরি করব, একটা বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল পরিমাপটা হচ্ছে 3.5, এটা হচ্ছে উইথ, আর হাইটটা হচ্ছে 2 ইঞ্চি। আমার 3.5 হচ্ছে উইথ আর হাইটটা হচ্ছে 2 ইঞ্চি। তা আমি যদি 8 ইঞ্চি বাই 11 ইঞ্চির একটা আর্টবোর্ড নেই, ওটার মধ্যে দেখতে কত কেমন দেখা যাবে? মানে জিনিসটা অনেক ছোট আর আর্টবোর্ডটা এত বড়, ওই ঢোলা পাঞ্জাবির মতো অবস্থা হয়ে গেছে, আমার শেপটাই বোঝা যাবে না। এই সমস্যা যখন কাজ করব, এরকম টাইপের যখন কাজ করব, তখন অবশ্যই আমি কি করতে পারি, 3.5 যেহেতু আমার মেইন কাজটা, আমি কি করতে পারি 4.5 দিতে পারি, 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারি সামঞ্জস্য রেখে। এতে কি হবে, জিনিসটা বড় দেখা যাবে। দেখেন এটা যেমন বড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার 8 পয়েন্টের একটা 10 পয়েন্টের একটা আর্টবোর্ড, আর আমার যে ইলিপসটা আছে, ইলিপসটা কতটুকু আছে একটু দেখি। এখান থেকে ক্লিক করেন, এখানে কি একটা শো করতেছে, কতটুকু আছে দেখি। আপনার আছে 7 ইঞ্চি, 7.4 ইঞ্চি আছে। তো 7 ইঞ্চি 7.4 ইঞ্চি আসি বিধে এটা এত বড় দেখা যাচ্ছে। আমি যদি এটা 1 ইঞ্চি দেখতে, তাহলে কি দেখা যেত? ঠিক একই অবস্থা হয়, এই অবস্থা। মানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, দেখেন আমি যখন সেভ ফর ওয়েবে গেলাম, জিনিসটা দেখতে অনেক বড় দেখা যাচ্ছিল না? সেভ করতেছে আমি, অথচ 1 ইঞ্চি টাইপের একটা কিছু নিলাম, নেওয়ার পর আমি যখন এখন সেভ ফর ওয়েবে যাচ্ছি, একটু খেয়াল করেন, দেখেন কেমন দেখা যাচ্ছে। বুঝতে পারছি? জিনিসটা অনেক ছোট। এরকম টাইপের কাজ করার সময় যখন আমি আপলোড করব আমার ফেসবুকের মধ্যে, জিনিসটা এত ছোট দেখা যাবে। তো তখন দেখা যাবে আপনি যে কাজটা করেন, কারণ আর্টবোর্ড নিয়েই তো আপনাকে সেভ করতে হচ্ছে, কাজটাই বোঝা যাবে, আর্টবোর্ড বোঝা যাবে না। মানে এই জিনিসটা আপনাদের ফেস করবেন, এর জন্য আগে দেখা দেওয়া আর কি। জি বলেন।